হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 দাগের কোশ্চেনটি, মরিস দা BKJ বাণীপিত SS। তো পেজ নম্বর হলো 250। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যাদের আগের বা পরের ভিডিওগুলির দরকার, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে এখন শুরু করব আমরা বিভাগ ক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন ডিসরেলি। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন গৌরী শঙ্কর তর্ক বাগীশ। এরপরে 1-3 অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের নামকরণ করেন কে? ভগিনী নিবেদিতা। বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন কে? বিদ্যাসাগর। জাতীয় বিজ্ঞান চর্চার জনক হলেন মহেন্দ্রলাল সরকার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিদর্শক বা ভিজিটর হলেন রাষ্ট্রপতি। রবীন্দ্রনাথ কৃষি খামার গড়ে তোলেন শিলাই দহে। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? ফজলুল হক। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। এরপরে আলোচনা করব আমরা বিভাগ খ। তো 2 দাগের দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। ক স্তম্ভ খ স্তম্ভ মিলাতে হবে। ডন সোসাইটি, তো ডন সোসাইটি হলো নবগোপাল মিত্র। ওয়ার্কস, আর এখানে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি হলো মুজফ্ফর আহমেদ। আর ন্যাশনাল পেপারটা হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এরপরে উপবিভাগ 2-2, এখানে মানচিত্র দেওয়া আছে। তো মানচিত্র ভিডিওগুলি আমরা দ্বিতীয় সাবমিটিভ এভলিউশনের তো সবগুলা একটা ভিডিওর মাধ্যমে দেবো। তো এরপরে বিভাগ গ, ঘ, উম, এগুলি আমরা PDF আকারে এখন আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3-1 মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল 1857 সালের মহাবিদ্রোহের পরে ভারতীয় জনসাধারণের ক্ষোভ প্রশমিত করা। ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য বজায় রাখার জন্য ভারতীয়দের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের ধর্ম, সম্পত্তি ও রাজ্য রক্ষা করা হবে। 3-2 বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? ছাপাখানার বিকাশ বাংলার সাংস্কৃতিক জীবনে বিপুল প্রভাব ফেলেছিল। এর ফলে শিক্ষার প্রসার ঘটে, সাহিত্য ও সংবাদপত্রের বিকাশ হয় এবং বুদ্ধিজীবীদের মধ্যে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। 3-3 কাকে কেন বাংলার গুটেনবার্গ ও ক্যাস্টন বলা হয়? পঞ্চানন কর্মকে বাংলার গুটেনবার্গ ও চার্লস উইলকিন্সকে বাংলার ক্যাস্টন বলা হয় কারণ তারা বাংলা মুদ্রণ ও টাইপ ছাপার কাজে অগ্রগণী ভূমিকা পালন করেন। রম্পা বিদ্রোহ কী? রম্পা বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের অধিবাসীদের এক বিদ্রোহ 1922-24। এটি আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে সংগঠিত হয়। 3-5 AITUCর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল শ্রমিকদের অধিকার রক্ষা করা, তাদের সংগঠিত করা এবং শিল্পক্ষেত্রে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ নিশ্চিত করা। বিভাগ ঘ 7-8টি বাক্যে উত্তর দাও। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এটি ছিল একটি প্রগতিশীল যুব সমাজের গঠিত প্রতিষ্ঠান যাদের উদ্দেশ্য ছিল সমাজের অগ্রগতি এবং জনমতের বিকাশ ঘটানো। সভার সদস্যরা বাংলায় রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন। এই সভার মাধ্যমে প্রথমবার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ শাসনের সমালোচনা করতে শুরু করে। তারা ইংরেজ শাসকদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে জনমত গঠনের উদ্যোগ নেয়।
সবার মুখপত্র ছিল বঙ্গদূত, যেখানে সমাজ ও শাসনের বিরুদ্ধে নানা সমালোচনামূলক লেখা প্রকাশিত হতো। এই সভা সরাসরি রাজনৈতিক দল ছিল না, তবে এটি রাজনৈতিক চেতনার সূচনা ঘটায়। সবার সদস্যরা বাংলার ভাষা ও সংস্কৃতিকে রক্ষার পাশাপাশি শাসন ব্যবস্থার সংস্কারের দাবিও তোলেন। এই কারণে ইতিহাসবিদরা একে আধুনিক ভারতের রাজনৈতিক চেতনার প্রারম্ভিক রূপ হিসাবে চিহ্নিত করেছেন। সামগ্রিকভাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল এক প্রকার রাজনৈতিক জনমত গঠনের প্ল্যাটফর্ম, যা পরবর্তী রাজনৈতিক আন্দোলনের ভিত্তি তৈরি করে দেয়। তাই একে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। 4.2 ছাপাখানার বিস্তার ও গণশিক্ষার প্রসার সমানুপাতিক উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। ছাপাখানার বিস্তার ও গণশিক্ষার প্রসার সত্যিই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ছাপাখানার মাধ্যমে বই, পত্র, পত্রিকা, পাঠ্যপুস্তক, লিফলেট ইত্যাদি অল্প খরচে এবং দ্রুত ছাপানো সম্ভব হয়। এর ফলে শিক্ষার উপকরণ সহজলভ্য ও সুলভ হয়। 1800 সালের দিকে কলকাতায় শ্রীরামপুর মিশন হবে, টাইপিং মিস্টেক। তো 1800 সালের দিকে কলকাতায় শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় ছাপাখানার সূচনা ঘটে। বাংলা ভাষায় নানা বিষয়ভিত্তিক বই ছাপাও শুরু হয়। এতে সাধারণ মানুষের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরি হয় এবং শিক্ষা লাভের পথ সুগম হয়। 19 শতকে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় প্রমুখ মনীষীরা ছাপাখানাকে শিক্ষা বিস্তারে ব্যবহার করেন। নারী শিক্ষা, বিজ্ঞান চর্চা, সামাজিক শিক্ষামূলক বিষয়ে ছাপা বইয়ের মাধ্যমে সচেতনতা বাড়ে। পাঠ্য বই ছাপার ফলে বিদ্যালয়ে শিক্ষা ও স্বশিক্ষার প্রসার ঘটে। সংবাদপত্র, সাময়িকপত্র পড়ার মাধ্যমে সাধারণ মানুষ সমাজ ও রাজনীতির বিষয়ে অবগত হতে শুরু করে। এইভাবে ছাপাখানা শিক্ষাকে শুধু ধনী বা উচ্চবর্ণের গণ্ডি থেকে বের করে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসে। অতএব বলা যায় ছাপাখানার বিস্তার ও গণশিক্ষার প্রসার একটি সমানুপাতিক সম্পর্কের ভিত্তিতে বিকশিত হয়েছে। এরপরে 3 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 সালে শুরু হলেও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশগ্রহণ করে, যার মধ্যে শ্রমিক শ্রেণীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। যদিও শ্রমিকরা রাজনৈতিকভাবে ততটা সংগঠিত ছিল না, তবুও তারা স্বদেশী আন্দোলনের আহ্বানে সাড়া দেয়। বিদেশি পণ্যের বিরুদ্ধে বয়কট আন্দোলনে শ্রমিকরা সক্রিয়ভাবে অংশ নেয়। তারা বিদেশি কাপড় পোড়ানোর স্বদেশি কাপড় ব্যবহার এবং ব্রিটিশ পণ্য বর্জনে সহযোগিতা করে। অনেক শ্রমিক বিদেশি পণ্য পরিবহন বা বিক্রি করতে অস্বীকৃতি জানায়। কলকারখানার শ্রমিকরা ধর্মঘটের মতো কর্মসূচিতে অংশ নিয়ে ব্রিটিশ অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। কলকাতার জুট মিল, প্রেস কারখানার শ্রমিকরা সভা মিছিলে অংশ নিয়ে তাদের সংহতি প্রকাশ করে। স্বদেশি শিল্পে শ্রমিকরা কাজ করে দেশীয় উৎপাদনকে সমর্থন জানায়। এই সময় শ্রমিকদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে, যা পরবর্তী শ্রমিক আন্দোলনের ভিত্তি গড়ে তোলে। সুতরাং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণী প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে, যা আন্দোলনের সামাজিক ভিত্তিকে আরও বিস্তৃত করে। বন্ধুরা, এরপরে আলোচনা করব বিভাগ ওমো। 15 বা 16টি বাক্যে উত্তর দিতে হবে। বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ ছিল 1928 সালে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন, যা ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। এটি গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকায় সংগঠিত হয়। সেই সময় ব্রিটিশ সরকার কৃষকদের উপর অতিরিক্ত রাজস্ব চাপিয়ে দেয়। তো কৃষি পণ্যের দাম ব্যাপক হারে পতিত হলেও সরকার 22% খাজনা বৃদ্ধির ঘোষণা দেয়। এর ফলে কৃষকরা চরম দুর্দশার মধ্যে পড়ে এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়।
এই আন্দোলনের নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কৃষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগঠিত করেন এবং অহিংস উপায়ে সরকারকে চ্যালেঞ্জ জানান। কৃষকরা কর দেওয়া বন্ধ করে দেয় এবং প্রশাসনিক দমন নীতি, জরিমানা, জমি বা জব্দকরণের মধ্যে হুমকির মুখেও তারা পিছু হটেনি। প্যাটেল গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সাহস ও নেতৃত্ব দেন। এছাড়া নারীদের অংশগ্রহণও এই আন্দোলনে উল্লেখযোগ্য ছিল। সত্যাগ্রহীরা নিয়মমাফিক শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। তারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে কোনো রকম হিংসা বা সহিংসতায় তারা জড়াবে না। এই অহিংস প্রতিরোধ আন্দোলন ধীরে ধীরে ব্রিটিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহানুভূতি ও সমর্থন জুটতে থাকে। অবশেষে বম্বে প্রেসিডেন্সির গভর্নর একটি তদন্ত কমিশন গঠন করেন। এই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার খাজনা বৃদ্ধির আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়। বাজেয়াপ্ত জমিও কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়। এইভাবে বারদৌলি সত্যাগ্রহ এক ঐতিহাসিক সাফল্য লাভ করে। এটি ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনের ইতিহাসে অহিংস প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয়। এই আন্দোলনের ফলে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করা হয়। তবে প্রশ্ন থেকে যায়, এই আন্দোলন কি ভূমিহীন কৃষক ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পেরেছিল? এখন এটির উত্তর আলোচনা করব আমরা। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় বারদৌলি সত্যাগ্রহ মূলত জমির মালিক কৃষকদের খাজনা সংক্রান্ত সমস্যার প্রতিকার চেয়েছিল। আন্দোলনের মূল লক্ষ্য ছিল জমির মালিক কৃষকদের উপর অযৌক্তিক করের বোঝা হ্রাস করা। যারা ভূমিহীন অর্থাৎ যাদের নিজের কোনো জমি ছিল না, তারা সরাসরি এই আন্দোলনে কেন্দ্রীভূত ছিলেন না। তদ্রূপ কৃষি শ্রমিকরাও, যারা জমির মালিক নয় বরং অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন, তাদের স্বার্থ এই আন্দোলনে তেমনভাবে গুরুত্ব পায়নি। এছাড়াও আন্দোলনের সময় কৃষকদের সংগঠিত করার প্রতিক্রিয়া জমির মালিকদেরই প্রধান ভূমিকা ছিল। ফলে ভূমিহীন কৃষক ও কৃষি শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা, মজুরি বৃদ্ধি, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আন্দোলনের আলোচনার বাইরে থেকেই যায়। তো উপসংহারে এবার আলোচনা করব। সার্বিকভাবে বলা যায় যে বারদৌলি সত্যাগ্রহ ছিল এক সফল কৃষক আন্দোলন, যা ব্রিটিশ শাসকের অন্যায় করনীতির বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ। এটি জমির মালিক কৃষকদের জন্য সুফল বয়ে আনে এবং জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। কিন্তু এই আন্দোলনে ভূমিহীন কৃষক ও কৃষি শ্রমিকদের সরাসরি স্বার্থ রক্ষা করতে পারেনি। তাই এর সফলতা একাংশ কৃষকদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সমাজের সবচেয়ে নিপীড়িত শ্রেণীর সমস্যাগুলি এড়িয়ে গিয়েছিল। এর ফলে বারদৌলি সত্যাগ্রহ কৃষক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও একে সর্বাঙ্গীন কৃষক স্বার্থ রক্ষাকারী আন্দোলন বলা যায় না। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। Thank you for watching my video.